রিয়াদ বলেছিল না কোর্টে যে গরিবের ছেলে টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে। এই বয়সে যদি ধনীর ছেলেও হয় এত টাকা একবারে দেখে নেই, সে তার বাবা দেখতে পারে, সে দেখে নাই, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে। যে সরকার এনজিও এবং বিদেশি দ্বারা প্রভাবিত, তাদের এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো ভালোবাসা নাই, তারা এখানে অবসর বিনোদন করতে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব আজ আমি যখন এই কন্টেন্টটা তৈরি করছি, রেকর্ডিংটা করছি, তার ঠিক 2 ঘন্টা আগে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে উনি লিখেছেন 1/11 এর পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। 2টি লাইনে 3টা বাক্য। প্রথমত বাক্য হলো 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে। এই যে পদধ্বনিটা শোনা যাচ্ছে, এটার ভিত্তিটা কি, কিভাবে উনি বুঝতে পারলেন যে সে পদধ্বনি শোনা যাচ্ছে? সেই পদধ্বনির শব্দটা উনি কিভাবে শুনলেন, অথবা কোন ঘটনার কারণে উপলব্ধি করতে পারলেন যে 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে? আচ্ছা, 1/11 জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। 1/11-তে কি হয়েছিল? আপনাদের মনে আছে 2006 সালের নির্বাচনে, 2006 সালে যখন নাকি বিএনপির মেয়াদ শেষ হলো, তখন 2006-এর বিএনপি মেয়াদের পর তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে একটা বিরোধ বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে বিএনপি চেয়েছিল যে KM হাসানকে, উনি সর্বশেষ প্রধান বিচারপতি ছিলেন, ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবেন। কিন্তু এটা নিয়ে বাগড়া দিল আওয়ামী লীগ, এবং সেই বাগড়ার কারণে শেষ পর্যন্ত অনেক নাটক হয়েছে। অত কিছু বাদ দিয়ে KM হাসান সাহেব নিজেই সরে গেলেন, বললেন যে না ভাই, আমি এই বিতর্কে জড়াবো না। উনি চলে যাওয়ার পর এদিক সেদিক নানা রকম নাটকের পর প্রেসিডেন্ট যিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, তিনিই প্রধান উপদেষ্টা হলেন। উনি প্রেসিডেন্ট, উনি প্রধান উপদেষ্টা। এক অদ্ভুত একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো, এবং সেই সরকার 2007 সালের 22শে জানুয়ারিতে নির্বাচনের ডেট দিল। এই 22শে জানুয়ারির আগে, ঠিক 11 দিন আগে, জানুয়ারির 11 তারিখে এখানে তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ এবং অন্য যারা সেনা কর্মকর্তা ছিলেন, তারা এখানে একটা হস্তক্ষেপ করল। তাদের হস্তক্ষেপের কারণে প্রেসিডেন্ট হিসেবে ইয়াজউদ্দিন আহমেদ সাহেব থাকলেন, কিন্তু নতুন করে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলো ফখরুদ্দিন আহমেদকে, এবং ফখরুদ্দিন আহমেদ নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন, এবং তার অধীনে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো। এই ছিল 1/11 কাহিনী। এবং সেই নির্বাচনে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগকে নাকি ফেভার করা হয়েছে। সেই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন, তাদের মধ্যে আপনারা একজন চেনেনি, এই যে এখন যিনি উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি কিন্তু ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন। ওনাদের অধীনে, যে ওনাদের তত্ত্বাবধানে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। এখন যেহেতু আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল, এবং 1/11 ওই ঘটনার পর যখন নাকি ফখরুদ্দিন সাহেবদের তত্ত্বাবধায়ক সরকার শপথ নেয়, ওই সময় আওয়ামী লীগের সভানেত্রী উনি বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকারটা হলো আওয়ামী লীগের আন্দোলনের ফসল। যাক, এগুলো হয়েছিল। তারপর যখন নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পর এই 1/11 ঘটনার মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার হলো, এটাকে দেখলাম আওয়ামী লীগও সমালোচনা করে, বিএনপিও সমালোচনা করে, দুইজনের সমালোচনা করে। আবার আওয়ামী লীগ ওই সরকারে যারা নাকি এই আর্মিতে যারা এই সমস্ত কাজগুলি করেছিল, তাদেরকে নানা জায়গায় ভালো ভালো পোস্টিংও দিয়েছিল। মাসুদুদ্দিন আহমেদকে ভালো জায়গায় পোস্টিং দিয়েছিল, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বানিয়েছিল। যাক, সেগুলো পুরোনো ঘটনা, পুরোনো বেশি কেচ্ছা কাহিনী বলতে চাই না। তো সেই জিনিসটার পদধ্বনি এখন মাহফুজ সাহেব দেখছেন কিভাবে। তার কি উনি বলতে চাচ্ছেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন সেনাবাহিনী প্রভাব বিস্তার করবে, অথবা সেনাবাহিনী নতুন কোনো সরকার গঠনের পায়তারা করছে? উনি কি সেই কথা বলতে যাচ্ছেন? যদি উনি বলতে চান, বলতে পারেন, ওনার চিন্তা ভাবনা উনি জানবেন, কিন্তু সেটা ব্যাখ্যাটা কি? তারপরে এটা বলেছেন যে এই 1/11 হবে জুলাইয়ের বিপরীতে, জুলাইয়ের যে চেতনা তার বিপরীতে, যে কারণে সেই যুদ্ধে জুলাই জয়ী হবে, এবং জুলাইকে উনি জনগণের লড়াইয়ে পরাজিত হবে না। জুলাইকে উনি জনগণের, জুলাই জয় হবে, জনগণ জয়ী হবে উনি বলতে চাচ্ছেন। জনগণ এবং জুলাইকে উনি সমর্থন করে বলেছেন, দাবি করেছেন। অতি উত্তম, আমি এটা মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু 2024-এর জুলাই আর এখনকার জুলাই কি এক? 2024-এ এই আন্দোলনের সঙ্গে জনগণের যে সম্পৃক্ততা ছিল,
এখন 2025 জুলাই সেই আন্দোলনের যারা নিজেদেরকে সিপাহসালার ঘোষণা করছেন, নেতৃত্বের কৃতিত্ব দাবি করছেন, তাদের কি জনগণের উপর সেই প্রভাব আছে? অথবা উল্টার দিকে জনগণের কি তাদের উপর সেই আস্থা আছে? তারা কি আগের মতো নিবেদিত প্রাণ আছে, নাকি তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করছে, নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে, এবং এটা করতে যেয়ে বারবার ধরা পড়ে নানা ধরনের ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিচ্ছে? মাহফুজ আলম সাহেবকে সেই বিষয়টা বুঝতে হবে। যাও, এই যে উনি দিয়েছেন এটা, এই স্ট্যাটাসটার পরে আমি দেখলাম এই স্ট্যাটাসটার মধ্যে 22,000 লোক রিয়েক্ট করেছে, তারা রিয়াকশন দিয়েছেন, নানা রকম রিয়াকশন দিয়েছেন, 24টা কমেন্ট করেছে এবং 3100 লোক এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে। আমি একটু রিয়াকশনগুলোর ক্যারেক্টার আপনাদের একটু বোঝাতে চাই। কারণ হয় কি, রিয়াকশন যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন মানুষের কীভাবে মূল্যায়ন করছে। এখানে হাহারি রিয়েক্ট করেছে 12,000, লাইক রিয়েক্ট করেছে 8,400, আর কান্না রিয়েক্ট করেছে 2,300 বা অন্যান্য কিছু হয়েছে। লক্ষ্য করুন, সবচেয়ে বেশি রিয়াকশন করেছে হাহা। হাহা রিয়েক্টটাকে মানুষ আসলে নেগেটিভ অর্থে ধরে। তার মানে ওনার এই বক্তব্যটাতে অনেক মানুষের হাসি পেয়েছে। মানে এটা অনেকটা কিন্তু আনন্দের হাসি নয়, এটা অবজ্ঞার হাসি। এরকম হাসি দেওয়ার লোকের সংখ্যা বেশি হয়েছে। এখন এটা কেন হয়েছে এই ব্যাখ্যা দিতে পারবো না। এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি এটা অর্থটা আসলে কী। তখন উনি আবার ওই পোস্টের নিচে আরেকটা ব্যাখ্যা দিয়ে একটা পোস্ট দিয়েছেন, এবং সেখানে উনি বলেছেন যে 1-11 পদধ্বনির কথা কেন বলছি, এটা বলে নিয়ে উনি বেশ কয়েকটা পয়েন্ট এখানে দিয়েছেন। আমি সেরকম কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলব। যেমন ধরেন, উনি একটা পয়েন্ট দিয়ে বলেছেন যে পুরনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড়, যার পথ ধরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে। এটা কিন্তু একদম, আমি কিন্তু এটাকে ভুল বলছি না, বাট এখানে একটু আমার কাছে মনে হচ্ছে যে এই যে বললেন যে পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড় হচ্ছে, এই জায়গাটাতে আমার আপত্তি। তোড়জোড়টা কে করছে? আসলে তোড়জোড় কিন্তু দেখেন, তোড়জোড় করার মতো লোক খুব বেশি একটা নাই। এই যে হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আপনারা এসেছেন, কিন্তু মাথায় রাখবেন, সেই নতুন বন্দোবস্তের গত 1 বছরে আপনারা কি দেখাতে পেরেছেন বলেন তো? একটা বছর আপনারা এখানে নতুন বন্দোবস্ত দেখানোর জন্য সময় পেয়েছেন, একটা ছোটোখাটো একটা দেখাতেন। আপনি কি দেখাতে পেরেছেন? আপনি কিছুই দেখাতে পারেন নাই। আপনি পার্ট অফ গভর্নমেন্ট হয়েছেন, সরকারের অংশ হয়েছেন, সরকারের অংশ হয়ে আপনি নতুন কি দেখাতে পেরেছেন? আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তথ্য মন্ত্রণালয়ে বসে আপনি এমন কি দেখাতে পেরেছেন যাতে নাকি আমাদের মিডিয়া এবং তথ্য মন্ত্রণালয়ের মানে অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন এনেছে? আপনি কি পেরেছেন? আপনি কিচ্ছু পারেননি। আপনার কলিগরা কি পেরেছে? তারাও নতুন কিছুই দেখাতে পারেনি। অনেকে বলছে সরকার তো চলছে আগের মতোই। যে সরকার চলছে আগের মতোই, তারা কেন মুখে নতুন বন্দোবস্তের কথা বলে? লজ্জা করে না? আবার এখন নিজেরা পারছেন না, অন্যের উপর তার অজুহাত দিচ্ছেন, অন্যের উপর দোষ চাপাচ্ছেন। কার উপর দোষ চাপাচ্ছেন? বায়বীয় কোনো শক্তির উপর দোষ চাপাচ্ছেন আপনি। এটা আপনারা যদি ভালো কিছু করতেন, জনগণ আপনাদেরকে গ্রহণ করতেন। উনি আরেক জায়গায় বলেছেন, ক্ষমতার দ্বন্দ্বে দলগুলো নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি এবং বিরাজনীতিকরণের পুরাতন প্রচেষ্টা। এটা ঠিক, এটা আমি মানি। এই জনগণের মধ্যে কিন্তু এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, এই বিরাজনীতিকরণের প্রচেষ্টাটা কে করছে? আমি তো জন্য দায়ী করবো আপনার সরকারকে। আপনাদের সরকারে বর্তমান যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আছে, তারাই রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ প্রমাণ করার নানা ধরনের চেষ্টা করছে। এই যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, দখল করছে, অমুক করছে, তমুক করছে, কেন এটা সরকার ফেরাতে পারে না? চাঁদাবাজি ফেরানো তো সরকারের দায়িত্ব, সরকার কেন ফেরায় না? আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে দোষ দিতে পারতেন তখন, যদি সরকার কোনো চাঁদাবাজির জন্য কাউকে ধরলে যদি পলিটিক্যাল পার্টিগুলো তাকে ছাড়ানোর জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতো, আপনি তখন পলিটিক্যাল পার্টিকে দোষ দিতে পারতেন। কিন্তু সরকার তো ধরেই না। এই যে গুলশানের ঘটনায় এনসিপির কয়েকজনকে ধরা হলো, এর জন্য কি কোনো পলিটিক্যাল পার্টি, এমনকি খোদ এনসিপি, তারা কি সরকারকে চাপ দিয়েছে? চাপ দেয়নি তো, চাপ তো দেয়নি। তাহলে ধরলে তো কেউ না করে না, আপনি ধরেন না কেন? ইচ্ছে করে ধরে না।
সরকার এই কাজটা ইন্টেনশনালি করতেছে যাতে নাকি পলিটিক্যাল পার্টিগুলোর উপর মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায়। যদি সরকারের জন্য দায়ী হয় তার দায়িত্ব মিস্টার মাহফুজ আলম আপনার উপর পড়ে, কারণ আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট। আরেকটা জিনিস বলি, উনি আরেকটা জিনিস বলেছেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অন্য 10টা ইভেন্টের মতো বানিয়ে জনগণ বিশেষ করে ছাত্রদের মধ্যে হীনমন্যতা তৈরির প্রচেষ্টা হচ্ছে। দেখেন, এটা আপনি যেভাবে বলছেন ঠিক আছে, কিন্তু এটা ছাত্রদের মধ্যে কোনো হীনমন্যতা বাইরের কেউ তৈরি করে নাই, এই ছাত্র নেতৃবৃন্দই তৈরি করেছে। এই এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা যারা আছে এরাই এদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের লোভ, দুর্নীতি এবং ব্যর্থতার কারণে এই মানে হীনমন্যতা এবং এই বৈষম্য তৈরি হয়েছে। আপনি রিয়াদ এবং তুষারের ঘটনা ধরেন, যে সংগঠনে রিয়াদের মতো চাঁদাবাজ আছে, যে সংগঠনে তুষারের মতো ব্যক্তি আছে যার বিরুদ্ধে নারীরা হেনস্থার অভিযোগ করে, সেই সংগঠনে কি আমি আমার সন্তানকে পাঠাবো? কেউ পাঠাবে? পাঠাবে না তো। তুষারের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এনসিপি? যদি না নেয় তাহলে সেখানে এই তাদের প্রতি মানুষের হতাশা, অনাস্থা আসবে। এর জন্য কি অন্য কেউ দায়ী নাকি তারাই দায়ী? আপনি কিন্তু রোগটা ধরেছেন, কিন্তু রোগের কারণটা কিন্তু আপনি আইডেন্টিফাই করেছেন ভুলভাবে, অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন। রোগটা ঠিক আছে, অস্বীকার করছি না। আরেকটা জিনিস বলেছেন যে সেটা হলো, উনি আরেকটা কথা ব্যাখ্যা দিয়েছেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি, যেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য টানাপোড়েন নাই। উনি বলতেছেন যে নির্বাচনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে এটা অন্য কেউ তৈরি করেছে। উনি সবসময় একটা অদৃশ্য শত্রুকে টার্গেট করছেন, কিন্তু উনি বলছেন যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের কোনো টানাপোড়েন নেই। আর শিওর? আরে দলগুলির মধ্যে তো টানাপোড়েন আছে। এনসিপি এবং জামাত বলে এক কথা, বিএনপি বলে আরেক কথা। নির্বাচন নিয়ে বিরাট টানাপোড়েন আছে। বিএনপি নির্বাচন প্রথম চেয়েছিল ডিসেম্বরে, সেটা ঠেলে ঠুলে নিয়ে গেছে ফেব্রুয়ারিতে, এখন শুনি ফেব্রুয়ারিতেও হবে না। তো এইটা টানাপোড়েনগুলি কি একদম নেই? সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে দিলেই পারে, দেয় না কেন? কাজে আমি মাহফুজ আলম সাহেবকে বলবো, ভাই আপনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এই কারণে, আপনি যা বিশ্বাস করেন তা বলেন, তা বলার সৎ সাহস আপনার আছে, কিন্তু বিষয়গুলিকে আপনি ঠিকই ধরেছেন, পয়েন্টগুলো ঠিক আছে, আপনার যুক্তিগুলো ঠিক আছে, কিন্তু আপনি যাকে কারণ হিসেবে দেখাচ্ছেন, আপনি প্রত্যেক জায়গায় কারণ হিসেবে দেখাচ্ছেন একটা অদৃশ্য শত্রুকে। এখানে অদৃশ্য শত্রু নয়, শত্রু দৃশ্যমান। তারা হলো ছাত্র নেতৃত্ব, যারা নাকি সংকীর্ণ পথে হাঁটছে, যা নাকি সাময়িক লোভকে অতিক্রম করতে পারছে না। ওই রিয়াদ বলেছিল না কোর্টে যে গরিবের ছেলে টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে। একই ঘটনা আপনাদের যে ছাত্র নেতৃত্ব আছে তাদেরও হয়েছে। এই বয়সে যে ধনীর ছেলেও হয়, এত টাকা একবারে দেখে নেই সে, তার বাবা দেখতে পারে, সে দেখে নাই, এদের টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে ছাত্র নেতৃত্ব। আর আপনার সরকার, যে সরকার এনজিও এবং বিদেশি দ্বারা প্রভাবিত, তাদের এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো ভালোবাসা নাই। তারা এখানে অবসর বিনোদন করতে এসেছে, পারলে তাদেরকে ঠিক করেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।